গুড ইভিনিং স্টুডেন্ট, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করবে। অনিতা, সুপর্ণ, স্বস্তিক, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। ওকে, চলো ক্লাস স্টার্ট করছি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম, মানে পরমাণুর গঠন। ঠিক আছে, স্ট্রাকচার অফ অ্যাটম। তো দেখো, পরমাণুর এই যে ধারণা, মানে আমরা যে পরমাণুর ধারণা পড়বো, পরমাণু স্ট্রাকচার যে পড়বো, এই পরমাণুর ধারণা প্রথমে কিভাবে এসেছিল সেইটা একটুখানি জেনে নেওয়া যাক। দেখো, মোটামুটি প্রায় 400 বিসি, মানে 400 বিফোর ক্রাইস্ট, ওই সময়ে কি ছিল, 400 বিসি, এই সময়ে মানুষের ধারণা কি ছিল, কোনো একটা পদার্থের অস্তিত্ব সম্বন্ধে কি ধারণা ছিল এই সময়ে। এই সময়ে তারা মনে করতেন যে অ্যাটম অ্যাটম আছে, যেটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইউনিট, বা যেটাকে আমরা বলতে পারি, তখনকার দিনে যেটাকে বলা হয়েছিল এইভাবে, যে বিল্ডিং ব্লক অফ ম্যাটার। যে কোনো পদার্থের একটা ক্ষুদ্রতম কণা আছে যেটা দিয়ে পুরো পদার্থটা তৈরি। ঠিক আছে, এরকম একটা ব্যাপার ছিল, মানে তখন ধারণা ছিল মানুষের মধ্যে, যেটাকে কি, যেটা হচ্ছে আনডিভাইজেবল। ঠিক আছে, আনডিভাইজেবল মানে এটাকে আর ভাঙা যায় না, এরকম একটা ধারণা ছিল। তো এই ধারণাটাই চলে এসেছিল। এই অ্যাটম শব্দটা কোথায় থেকে এসছে, একটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে, যেটা হচ্ছে অ্যাটোমিও। ঠিক আছে, অ্যাটোমিও, এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। এটার মানে হচ্ছে আনকাটেবল, আনকাটেবল অর নন ডিভাইজেবল। ঠিক আছে, এটার মানে হচ্ছে এটা। তো সেই কারণে এই অ্যাটোমিও শব্দ থেকে অ্যাটম শব্দটা নেওয়া হয়েছে। তো এরপর মোটামুটি অনেক দিন কেটে গেছে। তারপর 1880 তোমার 1880 কি হয়েছে দেখো, ডাল্টন তার অ্যাটমিক থিওরি দিয়েছিলেন। ঠিক আছে, জন ডাল্টন। এই যে সব তোমার এই ইয়ারে, আমি যেটা বললাম 400 বিসিতে, তারপরে কি, এই ইয়ারে কি হয়েছে, জন ডাল্টন তার অ্যাটমিক থিওরি দিয়েছিলেন ফার্স্ট। ঠিক আছে, সেটা কি, তার অ্যাটমিক থিওরির মাধ্যমে তিনি বলেন যে পরমাণু কি, পরমাণু বা অ্যাটম, এটা কি, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা, অবিভাজ্য কণা, যাকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। ঠিক আছে, এই রকম ধারণা তিনি দিয়েছিলেন। তো এই যে ধারণাটার ওপর তিনি কিছু ল দিয়েছিলেন, জন ডাল্টনের এই ধারণার ওপর কিছু ল এক্সপ্লেন করা গিয়েছিল ডাল্টনস অ্যাটমিক থিওরি থেকে।
মানে ডাল্টনের যে অ্যাটমিক থিওরি সেইটা থেকে আবার কিছু সায়েন্টিস্ট আছেন যারা কিছু ল দিয়েছিলেন, সেই ল গুলো এক্সপ্লেন করা গেছে। কি কি, যেহেতু আমি এর আগে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি করিয়ে দিয়েছি, সেখানে এগুলো অলরেডি ডিসকাস করেছি। কি 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 ল, কোন ল গুলো এক্সপ্লেন করা গেছে, সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনজারভেশন অফ মাস, ঠিক আছে, এটা এক্সপ্লেন করা গেছে। আর কি কি ল ছিল, আরো কিছু, মানে এই যে ল অফ কনজারভেশন অফ মাস, তারপর এখানে আরো বিভিন্ন ল ছিল যেটা আমি আগের টপিকে পড়িয়ে দিয়েছি। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, মানে স্থিরানুপাত সূত্র, বাংলায় যেটাকে বলছে স্থিরানুপাত সূত্র। ওকে, ল অফ মাল্টিপল প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন যেটাকে বলা হচ্ছে গুণানুপাত সূত্র। এই ল গুলো আমরা কি করেছি, ডিফাইন করতে পেরেছি, ঠিক আছে। বাট ফেলড হয়েছে কোথায়, এই যে জন ডাল্টনের অ্যাটমিক থিওরি কোথায় ফেল হলো, যেখানে জন ডাল্টনের অ্যাটমিক থিওরিতে অ্যাটমটাকে ক্ষুদ্রতম কণা হিসেবে দেখা গিয়েছিল। বাট এটা ফেলড হবে কোথায়, ধরো যদি এরকম হয়, আমরা জানি যে গ্লাস বা এভোনাইট, এভোনাইট যেটা আমরা তড়িতের চ্যাপ্টারে 9-10-এ পড়েছি, ক্লাস 9-10-11-12 সবেতেই আমরা পড়েছি। আর আমরা তো গ্রাজুয়েশন পড়েই এসেছি, তাই না? তোমরা যারা আছো সবাই এখানে মাস্টার গ্রাজুয়েট করা, তো এগুলো তোমরা সব জানোই, আমি জাস্ট একটু রিক্যাপচুলেশনের জন্য বলছি। দেখো, গ্যাস এভোনাইট এর, গ্লাস আর এভোনাইটের যদি আমরা কোনো রড নিই, ঠিক আছে, রড নিই এবং সেটাকে যদি একটা সিল্কের কাপড়ের ওপর আমরা রাব করি, তো কি হয়, সেখানে একটা ইলেকট্রিক চার্জ জেনারেট হয়। এটা তোমরা জানো, ইলেকট্রিক চার্জ জেনারেট হয়, ঠিক আছে। তো এই যে ইলেকট্রিক চার্জটা জেনারেট হলো কিভাবে, কোথায় থেকে এলো, এর সোর্সটা কি, এইগুলো কিছুই ব্যাখ্যা করা গেল না অ্যাটমিক থিওরি থেকে, ঠিক আছে, এগুলো কোনো কিছুই ব্যাখ্যা করা গেল না অ্যাটমিক থিওরি থেকে। তো পরবর্তীকালে একদম মোটামুটি 19th সেঞ্চুরির শেষের দিকে কি হয়েছে, অনেক কিছু আবিষ্কার হয়েছে। ফার্স্ট যেটা আমরা দেখেছি ক্যাথোড রে, দেন অ্যানোড রে, ওকে, এক্স রে, আরো যেটা মানে সবচেয়ে তোমার খুব মানে বলতে পারা যায় যে অ্যাটমিক স্ট্রাকচার, যে এর পেছনে এর এক্সপ্লেনেশন সবকিছু পাওয়া গেছে কি থেকে, রেডিও অ্যাক্টিভিটি থেকে, মানে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয় হেনরি বেকেরেল ছিলেন যিনি তেজস্ক্রিয় রশ্মি আবিষ্কার করেন, প্রথম ধারণা দেন হেনরি বেকেরেল, ঠিক আছে, এগুলো তোমরা পড়ে এসেছো। তো এই যে এক্স রে, তারপর হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, এইগুলো আবিষ্কারের পর, এইগুলো আবিষ্কারের পর কি প্রমাণিত হয়, যে পরমাণু অবিভাজ্য কণা নয়, ঠিক আছে। এই সমস্ত কিছু যখন আবিষ্কার হয়ে গেছে, তখন বোঝা গেছে যে পরমাণু কি, পরমাণু কতগুলো ক্ষুদ্র কণিকা নিয়ে তৈরি, যেগুলোকে আমরা বলছি সাব অ্যাটমিক পার্টিকেল, সাব অ্যাটমিক পার্টিকেল। তো তারপর আস্তে আস্তে কি হয়েছে, এই যে তোমার এক্সপেরিমেন্ট গুলোর পর থেকে আরো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আবিষ্কার হয়েছে, ঠিক আছে। সবার ক্লিয়ার এই জায়গাটা? আচ্ছা, আমি তোমাদের দেখি কোনো মেসেজ এসেছে নাকি, কারোর কোনো সমস্যা হলে সে মেসেজের চ্যাটের মাধ্যমে জানাবে, ঠিক আছে, আমি এখানে দেখে নিচ্ছি। আচ্ছা, এটা ওপেন হচ্ছে না, চলো একটু পরে হয়তো ওপেন হবে অ্যাপটা। তাহলে কি বললাম, পরমাণু সাব অ্যাটমিক পার্টিকেল দিয়ে তৈরি। তো দেখো এখানে ফান্ডামেন্টাল পার্টিকেলস, এখানে যেগুলো মানে মেজর আর কি, যেগুলো ইম্পর্টেন্ট, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেগুলো মেজর, তার সিম্বল, তারপর তোমার রিলেটিভ চার্জ, মাস, এগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে, একটা টেবিল ফর্মে দেওয়া আছে যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, দেখো তাহলে আমরা ডাল্ট কিভাবে এলো, সাবঅ্যাটমিক পার্টিকেলের অস্তিত্ব কিভাবে প্রমাণ হলো, সেটা আমরা কিছুটা দেখে এলাম। এবার চলো, ইলেকট্রন, ইলেকট্রন যে ডিসকভারি হয়েছে সেটা কিভাবে কিভাবে হলো,
সেই এক্সপেরিমেন্টটা আমরা পড়বো। আচ্ছা, তার আগে আমি এখানে একটা ছোট্ট জিনিস বলে দেবো। ছোট্ট জিনিস বলতে এই যে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন কে আবিষ্কার করেছে, এগুলো কিন্তু কোশ্চেন খুব আসে। শুধু তোমাদের যে এসএলএসটি পারপাসে আসবে সেটা নয়, আমি যেটা বলতে চাইছি কম্পিটিটিভ পরীক্ষা তোমরা বিভিন্ন রকম দাও, সবকিছুতেই আসে। সেটা হচ্ছে কি, এটা মনে রাখার উপায়, যেটা পেন ইকুয়াল টু জিটিসি। ঠিক আছে, পি, পিটা হচ্ছে পি ফর প্রোটন। ওকে, প্রোটনকে আবিষ্কার করেছেন গোল্ডস্টাইন। গোল্ডস্টাইন, ওকে, গোল্ডস্টাইন। ই, ই হচ্ছে ইলেকট্রন, এটা আবিষ্কার করেছেন কে? থমসন। এটা আবিষ্কার করেছেন থমসন। ওকে, তারপর দেখো নিউট্রন। নিউট্রনটা কে আবিষ্কার করেছে? নিউট্রনটা আবিষ্কার করেছেন স্যাডউইক। তোমরা যদি এই শর্ট ফর্মটা মনে রাখো তাহলে কিন্তু এটা খুব ইজিলি মনে রাখতে পারবে। এই শর্ট ফর্মটা মনে রাখলেই তোমরা নেমগুলো মনে রাখতে পারবে। ঠিক আছে, চলো তাহলে এবার আছে ডিসকভারি অফ ইলেকট্রন। ইলেকট্রনের ডিসকভারি কে করেছিলেন? জে জে থমসন। জে জে থমসন এর ডিসকভারি করেছিলেন। এবার কিভাবে হয়েছিল দেখো, এটার জন্য তিনি কি কি নিয়েছিলেন। আচ্ছা, তোমাদের ক্লাস তো ওপেন হচ্ছে না, কি হলো ব্যাপারটা? চলছে ক্লাসটা? হ্যাঁ চলছে তো। দেখি কে কে কমেন্ট দিয়েছো। কিছু জিজ্ঞাসা করার থাকলে ম্যাডামকে। ও আচ্ছা, এটা কেরিয়ার জোন টিম বলেছে। ইয়েস ম্যাম, ক্লিয়ার আছে ম্যাম, ওকে। চলো, এখানে আমার অ্যাপে কিছু মেসেজই দেখাচ্ছে না, কি জানি কি হলো। আচ্ছা, দেখো, জে জে থমসন ডিসকভার করেছে ইলেকট্রন বলছি। এবার খুব ভালো করে শোনো গল্পটা, কিভাবে আবিষ্কার হয়েছিল। ডিসকভারি অফ ইলেকট্রন এর জন্য একটা ডিসচার্জ টিউব নিয়েছিলেন তিনি। ঠিক আছে, একটা ডিসচার্জ টিউব নিয়েছিলেন। ডিসচার্জ টিউবটা দেখো এইরকম দেখতে। ডিসচার্জ টিউবটা বলতে কি, এটা একটা, এটাকে বলা হয় তড়িৎ মোক্ষম নল। বাংলায় বলা হয় তড়িৎ মোক্ষম নল, ইংলিশে আমরা বলছি ডিসচার্জ টিউব। অবশ্যই এটা একটা হাই ম্যাটেরিয়াল গ্লাস ফাইবার দিয়ে তৈরি। ঠিক আছে, এবারে এর গঠনটা কিরকম দেখো তোমরা মোটামুটি এখানে দেখে বুঝতেই পারছো যে একটা দিকে আছে ক্যাথোড, একদিকে আছে অ্যানোড, এবং এখানে কি হাই ভোল্টেজ জেনারেটর, মানে এটা যেই ইলেকট্রিক সোর্সটার সাহায্যে কানেক্টেড, সেখানে এখানে কি করা যায়, উচ্চ বিভব অ্যাপ্লাই করা যায়। উচ্চ বিভব, হাই ভোল্টেজ, ঠিক আছে, উচ্চ বিভব অ্যাপ্লাই করা যায়। এবং কি করা হয়েছে এখানে, এই যে নলটাকে দেখো ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে এর ভেতর থেকে গ্যাস নির্গত করে নেওয়া হয়েছে। ঠিক আছে, এর ভেতর থেকে গ্যাস নির্গত করে নেওয়া হয়েছে। এবার এই যে নির্গত করে নেওয়া হয়েছে কেন, তার কারণ যখন গ্যাস মলিকুল ভেতরে থাকবে না, সেখানে কি হবে, এখানে লো প্রেসার ক্রিয়েট হবে। এই যে দেখো লো প্রেসার, লো প্রেসার ক্রিয়েট হবে কাঁচ নলের মধ্যে। লো প্রেসার মানে কি, লো প্রেসার মিনস, লো প্রেসার মিনস এখানে গ্যাস মলিকুলের পরিমাণ কি, অল্প পরিমাণ, খুব কম, সেই কারণেই লো প্রেসার। বেশি থাকলে কি হতো, প্রেসার বেশি হতো। তো এই কারণে এটা হচ্ছে লো প্রেসারে আছে, বলা হচ্ছে লো প্রেসার দেওয়া হয়েছে। এরপর কি করা হয়েছে, মানে আছে বায়ু, ঠিক আছে, এখানে এর ভেতরে এয়ার আছে, বাট সেটা হচ্ছে খুব কম পরিমাণে। তো এই যে চাপের পরিমাণটা, যে প্রেসারের কথাটা আমি বলছি, এই প্রেসারটা হচ্ছে 10⁻⁴ অ্যাটমসফিয়ার মতো। 10⁻⁴ অ্যাটমসফিয়ার মতো, ওকে। আর এই যে আমি ভোল্টেজ, হাই ভোল্টেজ যেটা বলছি, এটা প্রায় 10,000 ভোল্টের মতো, ওকে। এবারে এই যে তোমার হাই ভোল্টেজ, এটা অ্যাপ্লাই করে এখানে কি করা হচ্ছে, ডিসি ডাইরেক্ট কারেন্ট এখানে চালনা করা হচ্ছে। এবার এক্ষেত্রে কি দেখা যাবে, যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা রশ্মি বেরিয়ে যাচ্ছে, যেটা অবশ্যই অদৃশ্য। ঠিক আছে, অদৃশ্য। আচ্ছা, আরো কয়েকটি জিনিস বলে রাখি। এই যে অ্যানোড যেটা দেখতে পাচ্ছ, অ্যানোড এইদিকে পজিটিভ যে এন্ডটা আছে, এইটা হচ্ছে অ্যানোড। এবার এই যে
যেই দিকে অ্যানোড আছে, এইখানে কি হয়েছে, এই অ্যানোডটা হচ্ছে অ্যাকচুয়ালি ছিদ্রযুক্ত, ছিদ্রযুক্ত, ঠিক আছে, যেটাকে ইংলিশে বলে পারফারেটেড, পারফারেটেড মানে ছিদ্রযুক্ত, ছিদ্র আছে। এবার দেখো এখান থেকে অ্যানোড রশ্মি যখন ক্যাথোড থেকে কি এক প্রকার অদৃশ্য রশ্মি নির্গত হয়ে যাচ্ছে। এবার এই যে এই দেওয়ালটাতে এখানে কি করা আছে, এই দেওয়ালটাতে সবুজ রং করা আছে, ঠিক আছে, সবুজ রং করা আছে বলছি, এখানে একটা জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া আছে, যেখানে একটা সবুজ রং দেখা দেবে, ঠিক আছে, সবুজ রং দেখা দেবে। সবুজ রংটা মানে কি অ্যাকচুয়ালি, এইখানে আমি কি বলছি, এখানে একটা প্রলেপ আছে এই জায়গাটায়, এই দেওয়ালটাতে, ঠিক আছে, এই দেওয়ালটাতে একটা প্রলেপ দেওয়া আছে। তো এখানে এই যে প্রলেপটা আমি দেওয়া আছে বলছি, এর ওপরে কি হচ্ছে, এই যেহেতু এটা ছিদ্রযুক্ত, রশ্মিটা অ্যানোডের মধ্য দিয়ে নির্গত হয়ে এখানে একটা সবুজ রঙের কি হবে, গ্রিন ফ্লোরোসেন্ট কালার, গ্রিন ফ্লোরোসেন্ট কালারের একটা প্রতিপ্রভার সৃষ্টি করবে, ঠিক আছে। ফ্লোরোসেন্ট মানে প্রতিপ্রভা, মানে একটা জলজলে ভাব, একটা উজ্জ্বল রং এখানে দেখাবে। তো এটা হচ্ছে অবজারভেশন, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবারে এই তাহলে এই যে রশ্মিটা আমরা পেলাম, এর অ্যাকচুয়ালি তোমার প্রকৃতিটা কি, নেচারটা কি, সেটা কিভাবে বোঝা গেল। দেখো এই যে ক্যাথোড রশ্মির পরীক্ষার মাধ্যমে এটা দেখা গেল যে রশ্মিটা অ্যানোডের দিকে ধাবিত হলো, ঠিক আছে, এটাই আমরা দেখতে পেলাম, অ্যানোডের দিকে ধাবিত হলো। তাহলে দেখো এখানে একটা জিনিস ক্লিয়ার, যে অ্যানোড মানে আমরা জানি কি, অ্যানোড মানে আমরা জানি যে এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, মানে এটা পজিটিভ অ্যানোড। তাহলে ক্যাথোড রে যখন এর দিকে ধাবিত হয়ে যাচ্ছে, তাহলে অফকোর্স এটা কি হবে, এটা হবে নেগেটিভলি চার্জ, ঠিক আছে, এটা হবে নেগেটিভলি চার্জ। ক্যাথোড রশ্মি, ক্যাথোড রেটাকে আমরা তাহলে বলতে পারি কি, এটা হচ্ছে নেগেটিভলি চার্জ, ওকে। এবার এটা স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, এই যে পারফারেটেড অ্যানোড মানে এই যে এখানে যে ছিদ্র আছে অ্যানোডের মধ্যে, এখানে কি হচ্ছে, এই ছিদ্র দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে। এর দ্বারাও আমরা আর একটা জিনিস বলতে পারি কি, এই যে রেটা এটা কি করে, স্ট্রেট লাইনে ট্রাভেল করে, ট্রাভেল ইন স্ট্রেট লাইন, ওকে। কারোর কিছু সমস্যা থাকলে জানাবে চ্যাটে, ট্রাভেল ইন স্ট্রেট লাইন, ঠিক আছে। এবার দেখো নেক্সট কি আমরা বলতে পারি, এবার আমি ধরো এখানে একটা কি রাখছি, কোনো একটা হুইল মানে হুইল বা প্যাডেল বলতে পারি, চাকার মতো কিছু জিনিস একটা এই গতিপথের মধ্যে রাখছি, ঠিক আছে, হালকা একটা খুব লাইট ওয়েটের একটা হুইল বা প্যাডেল এখানে রাখছি। তো এক্ষেত্রে দেখা যাবে যে এই যে চাকাটা কি, এটা ঘুরতে থাকছে, ঠিক আছে, হুইল বা প্যাডেল এটা কি, এটা কি করছে, এটা ঘুরছে, ঠিক আছে, এটা কি করবে, এটা রোটেট হবে, রোটেট করবে, হুইল বা প্যাডেলটা রোটেট করছে। এবার কি, যখন দেখা যাচ্ছে যে বিভব পার্থক্য বৃদ্ধি করা হচ্ছে, তখন ভালো করে শুনে নাও, বিভব পার্থক্যটা যখন বৃদ্ধি করা হচ্ছে, তখন এই যে চাকার যে স্পাইনিং ভেলোসিটিটা মানে ঘূর্ণন বেগ, সেটা কি হচ্ছে, আরো বেড়ে যাচ্ছে, ওকে, আরো বেড়ে যাচ্ছে। এর থেকে আমরা বলতে পারি যে এটা তখনই সম্ভব যখন কোনো একটা পার্টিকেল, ঠিক আছে, যখন কোনো একটা মাস যুক্ত মানে ভরযুক্ত একটা পার্টিকেল কি করবে, পার্টিকেল আঘাত করবে চাকাকে, ঠিক আছে, আঘাত করবে চাকাকে, তখনই সম্ভব, চাকাকে, ওকে, আঘাত করবে চাকাকে। এর দ্বারা আমরা তাহলে কি বলতে পারি, যে এই যে ক্যাথোড রশ্মি কি একটা ভর বিশিষ্ট ক্ষুদ্রকণার স্রোত। দেখো তাহলে আমরা এখানে বলতে পারি যে ক্যাথোড রশ্মি, ক্যাথোড রশ্মি ভর বিশিষ্ট, ভর বিশিষ্ট একটি ক্ষুদ্র কণার স্রোত, ক্ষুদ্র কণার স্রোত। দেখো আমরা এই মানে সিদ্ধান্তগুলো নিতে পারি, যেটাকে আমরা বলছি কনক্লুশন, আমরা এই সিদ্ধান্তগুলো নিতে পারছি ক্যাথোড রশ্মির প্রকৃতি হিসেবে।
ওকে, আর একটা এখানে আমরা কি তোমার সিদ্ধান্ত নিতে পারছি? দেখো কি আছে, এদের কাইনেটিক এনার্জি আছে। এই যে কণার যার কথা আমরা বলছি, কণার কি আছে? কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি আছে। ঠিক আছে, দেখো এরপর নেক্সট যেটা করা হচ্ছে, এরা এই যে প্রতিপ্রভা সৃষ্টি করছে, এটা তো আমরা দেখলামই প্রতিপ্রভা সৃষ্টি করছে। এবার দেখো, ধরো এই যে এইখানে ধরো একটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া হচ্ছে, এই ছবিটাতে দেখো, এটা অন্য একটা ছবি, আগেরটা নয়। ইলেকট্রিক ফিল্ড দেওয়া দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবারে দেখা যাবে যে এই যে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এই গতিপথ কি করছে, এই এই যে রশ্মিটার গতিপথ বিক্ষেপিত হচ্ছে, মানে ডিফ্লেকশন হচ্ছে। রশ্মিটা যে স্ট্রেট লাইন যাচ্ছিল, এটা ডিফ্লেক্টেড হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের দিকে কি হচ্ছে? বিক্ষেপিত হচ্ছে। এবার এই যে ইলেকট্রিক ফিল্ডটা, এটা কি পজিটিভ, তো এইখানে যখন বিক্ষেপিত হচ্ছে মানে অ্যাট্রাক্ট হচ্ছে রশ্মিটা, সেখান থেকেও আমরা ধারণা করছি যে এটা কি, এটা হচ্ছে একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল। ওকে, এটা হচ্ছে একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল, মানে এই যে আধান এই ক্যাথোড রেটা অ্যাকচুয়ালি কি, তাহলে নেগেটিভলি চার্জ কণার সমবায়ে গঠিত। ঠিক আছে, মানে ক্যাথোড রশ্মিটা কি, এটা অনেকগুলো নেগেটিভলি চার্জ কণার সমন্বয়ে গঠিত, একটা ইলেকট্রন নয়। ক্যাথোড রশ্মিটা এটা অনেকগুলো ইলেকট্রনের সমবায়ে গঠিত, অনেকগুলো কণার সমবায়ে গঠিত। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা এটাও প্রমাণিত হলো ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে। এবার নেক্সট দেখো, যখন আমরা আবার এখানে এই পয়েন্টটা এখানে আমি অ্যাড করছি, যখন আমরা এটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে ইলেকট্রিক ফিল্ড উঠিয়ে নিয়ে, তখনও দেখা যায় কি ক্যাথোড রে কি হচ্ছে? ডিফ্লেক্ট করছে, ক্যাথোড রে ডিফ্লেক্ট করছে। ঠিক আছে, তো ক্যাথোড রে ডিফ্লেক্ট করে কখন? ম্যাগনেটিক ফিল্ডের কোনো জিনিস ডিফ্লেক্ট করে কখন? যখন সেটা কিছু পরিমাণ চার্জ বহন করে। ঠিক আছে, অনলি চার্জ বডি কিন্তু ডিফ্লেক্ট করে। তো এই এই সমস্ত কিছু থেকে আমরা মোটামুটি একটা ইলেকট্রনের ধারণা পাই। ঠিক আছে, আর আরেকটা কি বলেছিলাম, ফটোগ্রাফিক প্লেটের সঙ্গে বিক্রিয়া করে, আর কি এটা ফটোগ্রাফি প্লেটের সাথে বিক্রিয়া করে। আর একটু আগেই বলেছি যে ওই যে জিঙ্ক সালফাইডের যে কোটিং দেওয়া আছে অ্যানোডের পেছনের দেওয়ালে, ওখানে প্রতিপ্রভার সৃষ্টি করছে। ঠিক আছে, দেখো এবারে নেক্সট হচ্ছে, তাহলে এখানে কি কি আমরা মোটামুটি অ্যাসিউম করলাম যে ঋণাত্মক আধান বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র কণার এটা স্রোত। ওকে, আর এই যে আধানটা, এটা কি, এদের একটা তাহলে কি থাকবে? ভর আছে। ঠিক আছে, একটা ভর আছে, সেই কারণে এটা চাকাকে ঘোরাতে পারছে। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা দেখলাম। দেখো এরপর কি করছেন যে বিজ্ঞানীরা বলতে থমসন, তিনি কি করলেন, যে এর ভেতরে যে গ্যাসটা নিয়েছিলেন সেই গ্যাসটাকে তিনি চেঞ্জ করছেন। ঠিক আছে, কি করছেন? ভেতরে যে গ্যাসটা ইউজ করেছিলেন, গ্যাসটাকে তিনি চেঞ্জ করছেন। চেঞ্জ করার পরে এখানে কি করছেন, এখানে চার্জ মাস রেশিও তিনি মেজার করলেন। ঠিক আছে, চার্জ টু মাস রেশিও তিনি মেজার করছেন। প্রথমে যে এক্সপেরিমেন্ট করেছিলেন তখনও করেছিলেন, চার্জ টু মাস রেশিও মেজার করেছিলেন। আবার কি করছেন, অন্য গ্যাসীয় পদার্থ, গ্যাস যখন চেঞ্জ করা হচ্ছে তড়িৎ ক্ষরণ নলে, আচ্ছা এই গ্যাসটা অবশ্যই কোথায়? ইলেকট্রিক ডিসচার্জ টিউবে। ঠিক আছে, টিউবে কি করছেন? গ্যাসটা চেঞ্জ করছেন। সেখানে তিনি দেখছেন যে E/M রেশিও, মানে কি, চার্জ বাই মাস রেশিও কি থাকছে? সেম থাকছে, সেম। মানে অন্য গ্যাসের ক্ষেত্রেও এই যে রেশিওটা, এটা আমরা পাচ্ছি সেম। তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে ইলেকট্রনটা কি, ইলেকট্রনটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, ফান্ডামেন্টাল পার্টিকেল। ওকে, এখান থেকে এটা প্রমাণিত হয়ে গেল যে এটা একটা ফান্ডামেন্টাল পার্টিকেল। দেখো তাহলে এটা কি, যে কোনো আমরা বলতে পারি যে যে কোনো মৌলিক পদার্থের পরমাণুর অন্যতম একটা উপাদান হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে,
এটা হচ্ছে ইলেকট্রন। দেখো এবার নেক্সট কারোর কিছু বলার থাকলে বলবে। দেখো এবার এই যে থমসন, এই যে তার এক্সপেরিমেন্ট, তার ওপরে কি দিয়েছেন, একটা মডেল দিয়েছেন, যেটাকে বলা হচ্ছে থমসন অ্যাটমিক মডেল। থমসন অ্যাটমিক মডেল। দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যে এখানে এই পাশে রাইট সাইডে একটা তরমুজের ছবি দেওয়া আছে। ঠিক আছে, রাইট সাইডে একটা তরমুজের ছবি দেওয়া আছে। দেখো এখানে কি আছে, একটা রাইট সাইডে তরমুজের ছবি, এই ছবিতে দেওয়া আছে একটা রেড কালারের ম্যাট্রিক্স, তার উপরে বীজগুলো আছে। তো এটার সাথে তুলনা করে কি করা হয়েছে, একটা অ্যাটমিক মডেল তিনি দিয়েছেন তরমুজের সাথে তুলনা করে। কিরকম, যেহেতু তিনি নেগেটিভলি চার্জ পার্টিকেল, একটা যে ফান্ডামেন্টাল ইউনিট, সেটা যে তিনি আবিষ্কার করলেন, সেখান থেকে কি তিনি এটা বলছেন যে নেগেটিভলি চার্জ পার্টিকেল তো শুধু এমনি থাকতে পারে না পদার্থের মধ্যে, তাহলে নিশ্চয়ই সেখানে পজিটিভলি চার্জ কোনো পার্টিকেল আছে, তাই না? তার কারণ এটাই, তিনি কেন এরকম মডেল দিলেন যে নেগেটিভলি চার্জ পার্টিকেল তো শুধু থাকতে পারে না পরমাণুতে, তাহলে সেখানে কি থাকবে, দেয়ার মাস্ট বি সাম পজিটিভ চার্জ। তো তিনি এইভাবে এটাকে ব্যাখ্যা করলেন যে কি, তিনি তরমুজের সাথে সঙ্গে এটা তুলনা করলেন, যেখানে বীজগুলোকে তিনি বলছেন কি নেগেটিভলি চার্জ, যেটা এমবেডেড। এমবেডেড মানে কি, ভাসমান, ভাসমান। ঠিক আছে, ভাসমান, যেটা মানে সুষমভাবে ছড়িয়ে আছে। ওকে, সুষমভাবে ছড়িয়ে আছে। তো তিনি কি বলছেন, যে এটা অ্যাটমটা হচ্ছে একটা পজিটিভলি চার্জ বেডের মতো, পজিটিভলি চার্জ একটা বেডের মতো, যার ওপরে কি আছে, ইলেকট্রন গুলো কি আছে, সুষমভাবে বন্টিত আছে। সেই কারণে এটার নাম দেওয়া হয়েছে কি, পাম পুডিং মডেল, ওয়াটারমেলন মডেল, এরকম অনেকগুলো নামকরণ কিন্তু এখানে করা হয়েছে। কি বললাম, পাম পুডিং মডেল, পাম পুডিং মডেল, বা এটাকে বলা হয় ওয়াটার মেলন মডেল। ওকে, চলো এবার দেখো ডিসকভারি। তবে এই যে মডেলটা তিনি দিয়েছিলেন, এটা কি হয়েছে, এটা পরবর্তীকালে কিন্তু গ্রাহ্য হয়নি। ঠিক আছে, পরবর্তীকালে এটা গ্রাহ্য হয়নি। তার কারণ কি, তার কারণ এরপর কি করেছেন রাদারফোর্ড। রাদারফোর্ড 1911 সালে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে দেখান যে পরমাণুর মোট ভার তার সমস্ত অংশ জুড়ে ছড়িয়ে থাকে না। সেই কারণে এই থমসন মডেলটা কি হয়েছে, পরিত্যক্ত হয়েছিল। চলো এবার ইলেকট্রনের সম্বন্ধে আমরা আরো কিছু জিনিস এখানে দেখবো। দেখো এই যে ই বাই এম রেশিও, এটা সবার ক্ষেত্রে সেম বলা হচ্ছে। ই বাই এম রেশিও এটা কি, এটা হচ্ছে ক্যাথোড রশ্মির আধান। ঠিক আছে, ক্যাথোড রশ্মির আধান বাই ক্যাথোড রশ্মি কণার ভর, ক্যাথোড রশ্মি কণার আধান বাই ক্যাথোড রশ্মি কণার ভর। এটার মান কত হয়, এটার ভ্যালু হচ্ছে 1.76 ইন্টু 10⁸ কুলম্ব পার, কুলম্ব পার, এটা হচ্ছে কেজি। ঠিক আছে, কুলম্ব পার কেজি, 1.76 ইন্টু 10⁸। আচ্ছা, এটা হচ্ছে গ্রাম হবে। ঠিক আছে, কেজিটা হচ্ছে 1.75, 1.75 ইন্টু, আচ্ছা এখানে 6 লিখছি, ইন্টু 10⁻11 কুলম্ব পার কেজি। ঠিক আছে, ইউনিটটা যখন চেঞ্জ করলাম তখন 10 এর পাওয়ারটা এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, ভালো করে দেখে নেবে। এবার দেখো এই যে চার্জটা, ইলেকট্রনের চার্জটা কিভাবে কে নির্ণয় করেছিলেন, ইলেকট্রনের চার্জ কে নির্ণয় করেছিলেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা অ্যাটমিক স্ট্রাকচারের প্রথম দিকটা একটু হয়তো অনেকের বোর লাগবে, আমি জানি না ক্লাসে এত জনসংখ্যা কম কেন, কিন্তু এই টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। চলো, তো এটা হচ্ছে এখন কি ইলেকট্রনের চার্জ নির্ণয়, ইলেকট্রন চার্জ।
দেখো এটার জন্য কে? বিজ্ঞানী মুলিকেন। এটাকে কেউ কেউ মিলিকেন প্রোনাউন্সিয়েশন করে, কেউ কেউ মুলিকেন করে, তোমরা তোমাদের মতো করে করবে, ঠিক আছে? মুলিকেন, সায়েন্টিস্ট মুলিকেন, তিনি কি করেছেন? অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করেছেন। অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। এই অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের সাহায্যে তিনি ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন এবং এই ইলেকট্রনের চার্জ হচ্ছে কি -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এখানে মাইনাসটা ইউজ করা হয়েছে যেহেতু এটা নেগেটিভ চার্জ, ঠিক আছে, এই কারণে মাইনাসটা এখানে ইউজ করা হয়েছে। ইএসইউতে যদি হয় ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে এটা হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। ওকে, দেখো এবার তাহলে ইলেকট্রনের মাসটা কিভাবে ক্যালকুলেশন হবে? ইলেকট্রনের মাস আমরা কিভাবে পাবো? দেখো মাসটা পাবো দেখো E/M করে, ঠিক আছে। এই যে চার্জটা আমরা কত দেখলাম? চার্জটা হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, যেটা অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের সাহায্যে নির্ণয় করা হয়েছিল, ঠিক আছে। আর একটা E/M রেশিও যেটা পাওয়া গেছে 1.7, ঠিক আছে, এটা কত পেয়েছি এখানে? 1.76 ইন্টু 10⁻11 কুলম, ঠিক আছে। এবার দেখো এখানে কুলম পার এটা কত ছিল? কেজি। তাহলে এখানে মাসটা আমরা কত পাবো? মাসটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 9.11 ইন্টু 10⁻31 কেজি। দেখো তাহলে ইলেকট্রনের যে মাস চার্জ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন আছে অনেক, ঠিক আছে। এটা হচ্ছে মাস, এটা হচ্ছে E/M রেশিও, ঠিক আছে, আর এটা হচ্ছে চার্জ। দেখো এই হচ্ছে ইলেকট্রন। দেখো এবার হচ্ছে এই যে আমরা দেখলাম ইলেকট্রনের ব্যাপারে। আর একটা পয়েন্ট এখানে অ্যাড করে দিই, মাস অফ ইলেকট্রন 1/1836 টাইম অফ মাস অফ হাইড্রোজেন অ্যাটম। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার দেখো নেক্সট, তো এই যে ইলেকট্রন আবিষ্কার হলো, ঠিক আছে, ইলেকট্রন মিনস ক্যাথোড রশ্মি আবিষ্কার হলো, সেখান থেকে ইলেকট্রনের আবিষ্কার। এরপর কি হয়? যখন কোনো একটা পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন সেটা যখন আউট হয় বাইরে জনসমক্ষে, তখন সেটার উপরে আরো এক্সপেরিমেন্ট শুরু হয়। কিভাবে করে? মানে রিসার্চ ওয়ার্ক এইভাবেই চলে। ধরো এই যে তড়িৎমক্ষণ নল নিয়ে যে একটা অ্যানোড রশ্মির সন্ধান পাওয়া গেল, এবার সেখানে কি করবে? বিভিন্ন রকম ট্রায়াল অ্যান্ড এরর মেথডে বিভিন্ন রকম চেঞ্জ করে বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়। তো এইভাবেই পরীক্ষা নিরীক্ষা করতে করতে আর একবার ইলেকট্রিক ডিসচার্জ টিউবে গোল্ডস্টাইন কি করেছেন? একটা পরীক্ষা করতে করতে তিনি প্রোটনের আবিষ্কার করে ফেলেন। প্রোটনের আবিষ্কার করেন বললে ভুল হবে, প্রোটন নামকরণটা পরে করা হয়েছিল। তিনি অ্যাকচুয়ালি যেটার আবিষ্কার করেন বিজ্ঞানী গোল্ডস্টাইন, সেটা হচ্ছে 1886-এ, ঠিক আছে। 1886-এ তিনি আবিষ্কার করেন। তার নাম, বিজ্ঞানীর নাম কি? একটু আগে আমি বলেছি, গোল্ডস্টাইন। আচ্ছা, কেউ কিছু সবাই বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কমেন্টে জানাবে, আমি একবার দেখে নিই। আচ্ছা, গোল্ডস্টাইন দেখো তিনি কি করেছেন? তড়িৎ ক্ষরণ নলে তিনি ক্যাথোড রশ্মির পরীক্ষা করছিলেন, ঠিক আছে। তিনি ক্যাথোড রশ্মির পরীক্ষা করছিলেন। এবার পরীক্ষা করতে করতে তিনি কি করেছেন? এই পরীক্ষাতে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে প্রোটনের আবিষ্কারের জন্য যেই সেটআপটা করা হয়েছিল, মানে প্রোডাকশন অফ অ্যানোড রেসের জন্য, যেটাকে কিন্তু আবার বলা হয় ক্যানাল রেসও বলা হয়, ক্যানাল রে,
তো এক্ষেত্রে তিনি কি ইউজ করেছিলেন, এক্ষেত্রে যে ক্যাথোডটা ইউজ করেছিলেন, ঠিক আছে, ক্যাথোডটা ছিল ছিদ্রযুক্ত, মানে পারফারেটেড, যেটা আমি একটু আগে বলেছি, ইংলিশ টার্মটা হচ্ছে পারফারেটেড। ছিদ্রযুক্ত ক্যাথোড ব্যবহার করেছিলেন এবং অ্যানোড থেকে তিনি দেখেছিলেন যে মানে ক্যাথোডের বিপরীতে অ্যানোড থেকে একটা রশ্মি নির্গত হয়ে ক্যাথোডের দিকে ধাবিত হচ্ছে, ঠিক আছে, এবং ক্যাথোডের মধ্য দিয়ে সরল রেখায় কি হয়েছে, সরল রেখায় সেটা ধাবিত হয়েছে, ধাবিত হয়ে এইটাকে বলা হয়েছে কি, তিনি নাম দিয়েছেন অ্যানোড রশ্মি। ঠিক আছে, ঘটনাটা এটাই ঘটেছে। কি বললাম, আবার বলছি, এখানেও সেম ভাবে কি একটা ইলেকট্রিক ডিসচার্জ টিউব নেওয়া হয়েছে। এবার এখানে এক্সপেরিমেন্টে কি করা হয়েছে দেখো, এখানেও ভ্যাকুয়াম করে লো প্রেসারে আনা হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা ক্যাথোড রে যখন আবিষ্কার হয়েছিল তার চেয়ে এই প্রেসারটা একটুখানি হাই ছিল, ঠিক আছে, একটুখানি হাই ছিল, তার মানে এখানে কি ছিল, গ্যাস মলিকুলের সংখ্যা বেশি ছিল। গ্যাস কোনো জায়গাটাই প্রবলেম হলে অবশ্যই বলবে, ঠিক আছে, গ্যাস মলিকুলের সংখ্যা বেশি ছিল। দেখো গ্যাস মলিকুলের সংখ্যার ভেতরে কি ছিল, বেশি ছিল। এবার কি হচ্ছে, এখানে হাই ভোল্টেজ দেওয়া হয়েছে, হাই ভোল্টেজ জেনারেটরও আছে এখানে। তখন তিনি দেখেছেন যে এই যে অ্যানোড থেকে এক প্রকার রশ্মি কি এই যে ক্যাথোডকে ভেদ করে যাচ্ছে, মানে ক্যাথোডের মধ্যে যে ছিদ্র আছে ক্যাথোডের এই দিয়ে ভেদ করে যাচ্ছে, এই রশ্মির নাম দেওয়া হয়েছিল তখন কি ক্যানাল রে, বা অ্যানোড থেকে যেহেতু ধাবিত হয়েছিল, অ্যানোড থেকে তৈরি হয়েছে আমি কিন্তু বলছি না, আমি বলছি যেহেতু এটা অ্যানোডের থেকে ক্যাথোডের দিকে ধাবিত হয়, আমি এখানে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, দেখো অ্যানোড থেকে ক্যাথোডে ধাবিত হচ্ছে, ক্যাথোডে একটা রশ্মি ধাবিত হচ্ছে, ধাবিত হচ্ছে, ওকে, তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারছি, এটাকে আমি সেই কারণে অ্যানোড রে নাম দিলাম, ওকে, মানে আমি নয়, উনি নাম দিয়েছিলেন অ্যানোড রে, ওকে। এবার দেখো এই যে অ্যানোড রশ্মি এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু অনেক স্টুডেন্টদের এইটা আমি দেখেছি কনসেপ্টটা ক্লিয়ার থাকে না, যেটা তোমাদের ইন্টারভিউ এর জন্য আর এই কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখাটা খুব দরকার, সেটা হচ্ছে অ্যানোড থেকে অ্যানোড রশ্মি নির্গত হয় না, অ্যানোড থেকে অ্যানোড রশ্মি নির্গত হয় না, নির্গত হয় না। দেখো তাহলে এবার বলবে এটা কি হলো, তাহলে অ্যানোড থেকেই তো তৈরি হচ্ছে মনে হচ্ছিল না, সেটা ব্যাপার নয়, অ্যানোড থেকে এখানে তো তৈরি হয়নি, আমি বলেছি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে একটা রশ্মি ধাবিত হচ্ছে, সেই কারণে একে বলা হয়েছে ক্যানাল রে, আর বলা হচ্ছে অ্যানোড রশ্মি বা অ্যানোড রে। তাহলে অ্যানোড রশ্মি এটা এলো কোথায় থেকে, সোর্স কি, এই যে অ্যানোড রশ্মি এটার সোর্স কি, সোর্সটা হচ্ছে দেখো, আমি যখন উচ্চ বিভব প্রয়োগ করছি এই যে তড়িৎক্ষরণ নলটার মধ্যে, তখন কি দেখছি আমি, যে অ্যানোড থেকে যখন আমি একটা রশ্মি বেরিয়ে চলে যাচ্ছে, দেখো এখানে যখন এইরকম একটা এক্সপেরিমেন্ট চলবে, প্রথমে যে এক্সপেরিমেন্টটা দেখিয়েছিলাম সেখানে ক্যাথোড রশ্মি তৈরি হচ্ছিল, তাহলে কি এখানে হবে না, এখানেও তো হবে, তাই না, এখানেও হবে, মানে এখানে কি হবে, ক্যাথোড থেকে ক্যাথোড রশ্মি তৈরি হবে, যেটা অ্যানোডের দিকে ধাবিত হয়ে যাবে, এখানে ক্যাথোড রশ্মি কিছু পরিমাণ তৈরি হবে, যদিও এখানে কি, এখানে অল্প তৈরি হবে, কেন, কারণ এখানে প্রেসারটা সামান্য হাই রাখা হয়েছে, সেই কারণে এখানে অল্প পরিমাণ ক্যাথোড রশ্মি তৈরি হবে। এবার এরা কি করবে, এই যে ক্যাথোড রশ্মি যাচ্ছে, ক্যাথোড রশ্মি কি করছে, ধরো এটাকে আমি বললাম ক্যাথোড, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাথোড, সি লিখলাম এইদিকে, আর এটা হচ্ছে অ্যানোড, এ লিখলাম, ওকে। তাহলে এখান থেকে ক্যাথোড রশ্মিগুলো যাচ্ছে, মানে আমি বলতে পারি এগুলো নেগেটিভলি চার্জ, ওই কারণে ই লিখছি, যাচ্ছে,
ঠিক আছে। এবার দেখো এই যে এখানে কি আছে, গ্যাস মলিকুল আছে, ঠিক আছে, এটা কিন্তু অ্যানোড। এবার তড়িৎ-মুখর নলে এখানে কি আছে, গ্যাস মলিকুল আছে, খুব ভালো করে বোঝো। এই যে গ্যাস মলিকুল গুলো, এগুলোর সাথে কি হবে, এই যে ইলেকট্রন কণার, এটার তো একটা মাস আছে ইলেকট্রনের, তাই না, মাস আছে, তো এটা কি করবে, ধাক্কা খাবে। গ্যাসীয় গ্যাস মলিকুল গুলো আছে, গ্যাসের পরমাণুর সাথে এটা কি হবে, এখানে যখন কি উচ্চ বিভব দেওয়া হচ্ছে তখন এই গ্যাসগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো অ্যাকচুয়ালি মলিকুল, আমি বলছি এটা খুবই ভুল কথা একটা বলছি তখন থেকে, এগুলো কিন্তু ভেঙে যাবে, দিয়ে এরা গ্যাসের অ্যাকচুয়ালি পরমাণু অবস্থাতেই থাকবে। এবার এখানে এই যে গ্যাস পরমাণু গুলোর সাথে কি হচ্ছে, ধাক্কা খাবে, সংঘর্ষ হবে। এই সংঘর্ষের ফলে কি হবে, এখান থেকে এক বা একাধিক ইলেকট্রন বিচ্যুত হয়ে যাবে। ঠিক আছে, এই যে ইলেকট্রন গুলো কি করবে, এখানে অ্যাটম গুলোকে ধাক্কা মারবে, তখন এখান থেকে এদের এখান থেকে আবার কি হবে, ইলেকট্রন গুলো কি হবে, বেরিয়ে যাবে, ইলেকট্রন গুলো বিচ্যুত হবে। এর ফলে কি হবে, এখানে কি সৃষ্টি হয় অ্যাকচুয়ালি দেখো, তাহলে এখানে পজিটিভলি চার্জ বা অ্যানোড রশ্মি যেটাকে আমরা বলছি, সেই জিনিসটা কি, সেটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি অ্যানোড রে এর কম্পোজিশনটা কি, এটা হচ্ছে পজিটিভলি চার্জ গ্যাসিয়াস অ্যাটম। ওকে, এটা হচ্ছে পজিটিভলি চার্জ গ্যাসিয়াস অ্যাটম। কেন, দেখো ইলেকট্রন গুলোকে কি করছে, বের করছে, সংঘর্ষের ফলে ইলেকট্রন বিচ্যুত হয়ে যাচ্ছে, ইলেকট্রন বিচ্যুত হয়ে যাওয়ার পর কি পড়ে থাকবে, এখানে পজিটিভলি চার্জ গ্যাসিয়াস অ্যাটম। আশা করি ক্লিয়ার হয়েছে, একটু বলবে ক্লিয়ার কিনা। ঠিক আছে, এবার দেখো এই যে এক্সপেরিমেন্টটা করা হয়েছে, এটা বিভিন্ন গ্যাস নিয়ে করা হয়েছিল। ঠিক আছে, এই যে এক্সপেরিমেন্টটা করা হয়েছে, এটা বিভিন্ন গ্যাস মিডিয়ামে করা হয়েছিল, মানে অন্য অন্য গ্যাস চেঞ্জ করে, যেটা ক্যাথোডের ক্ষেত্রেও করা হয়েছিল। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে যখন এখানে গ্যাস চেঞ্জ করা হচ্ছে তখন আমরা কি পাচ্ছি, চার্জ বাই মাস রেশিও ডিফারেন্ট পাচ্ছি, চার্জ বাই মাস যে রেশিও, এটা কি পাচ্ছি আমরা, ডিফারেন্ট পাচ্ছি, যেটা ক্যাথোড রশ্মির ক্ষেত্রে ছিল না, আমরা সেম পেয়েছিলাম, এখানে কি পাচ্ছি, ডিফারেন্ট পাচ্ছি। তো কেন, কারণটা কি ডিফারেন্ট পাওয়ার, দেখো এখানে কি কি করা হয়েছে, চার্জ বাই মাস রেশিও কখনো আমরা বেশি পেয়েছি, চার্জ বাই মাস কখনো আমরা হাইয়েস্ট পেয়েছি কোনো গ্যাসের ক্ষেত্রে, আবার কখনো কি পেয়েছি, চার্জ বাই মাস রেশিও কারোর কোনো কোনো গ্যাসের ক্ষেত্রে আবার লোয়েস্ট পেয়েছি। এবার দেখো যখন হাইড্রোজেন গ্যাস ইউজ হয়েছে, হাইড্রোজেন গ্যাসের মাসটা কি, হাইড্রোজেন গ্যাস এর মাসটা কি, এর মাসটা হচ্ছে মিনিমাম, তোমরা জানো এর মাস খুব কম, মানে এখন জানো তোমরা, তখন যদিও জানতো না, হাইড্রোজেন গ্যাসের মাসটা হচ্ছে খুব কম হয়। তো মাস কম হলে এই যে চার্জ বাই মাস রেশিওটা কি পাবে, হাইয়েস্ট পাবে। ঠিক আছে, গ্যাসিয়াস অ্যাটমের চার্জ বাই মাস রেশিওটা হাইয়েস্ট পাবে যখন মাসটা মিনিমাম। তো দেখা গেছে যে যখন হাইড্রোজেন গ্যাস ইউজ করা হচ্ছে তখন চার্জ বাই মাস রেশিওটা হাইয়েস্ট পাওয়া গেছে। এখানে দেখো আমি লিখে দিচ্ছি পয়েন্ট আউট করে, এগুলো কিন্তু কোনো বইয়ে ডিটেলসে পাবে না, তাই যে জায়গাগুলো আমি বলছি সেই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করো, কোনো বইতে এত ডিটেলসে বলা নেই যে পড়ে বুঝতে পারবে। কি বলছি আমি, যে হাইড্রোজেন গ্যাস যখন ইউজ করা হচ্ছে, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস যখন ইউজ করা হচ্ছে তখন ই বাই এম রেশিওটা হাইয়েস্ট। তো এই যে এটা আমরা পেলাম, এটা কি অ্যাকচুয়ালি হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর H+ পাওয়া যাচ্ছে, এটারই নাম দেওয়া হলো, ঠিক আছে, এটারই নাম দেওয়া হলো প্রোটন। মানে ইলেকট্রন বর্জন করার পর এটাকে আমরা বলতে পারি ইলেকট্রন বর্জিত
ইলেকট্রন বর্জিত হাইড্রোজেন পরমাণু, ইলেকট্রন বর্জিত হাইড্রোজেন পরমাণু, এটার নামই দেওয়া হলো কি? প্রোটন। ঠিক আছে, এটার নামই দেওয়া হলো প্রোটন। ইলেকট্রন বর্জনের পর যে হাইড্রোজেনটা পড়ে থাকে তোমরা জানো, সেটাকে আমরা কি বলি? প্রোটন বলি। ঠিক আছে, প্রোটন। এবার এই যে প্রোটনগুলো সৃষ্টি হচ্ছে, এগুলো কি হচ্ছে? ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়ে পজিটিভ রশ্মি রূপে ক্যাথোডের অভিমুখে ধাবিত হচ্ছে, যেটা আমরা এখানে ছবিতে অলরেডি দেখেছি যে ধাবিত হচ্ছে অ্যানোড থেকে এই পজিটিভ গ্যাস মলিকুলগুলো। তাহলে ক্যাথোড অ্যানোড রশ্মি অ্যাকচুয়ালি কি দেখলাম? অ্যানোড রশ্মি হচ্ছে তাহলে হলো গ্যাসিয়াস, পজিটিভলি চার্জ গ্যাসিয়াস মলিকুল। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে এদের প্রকৃতি কি? প্রকৃতি আমরা কি কি দেখছি? এদের প্রকৃতি দেখো, এরাও দেখো সরল রেখায় ধাবিত হয়। ঠিক আছে, আমি এখানে জাস্ট পয়েন্ট পয়েন্ট করে একটু লিখে দিচ্ছি। স্ট্রেট লাইনে এরা ধাবিত হয়। ঠিক আছে, ট্রাভেল ইন স্ট্রেট লাইন। ওকে, এই যে রের কি আছে? এর পার্টিকেল নেচার আছে, পার্টিকেল নেচার। তারপর এই সেম ভাবে এই যে এক্সপেরিমেন্টটা যখন করা হয়েছে তখনও এদেরকে একে কি করা হয়েছে? ইলেকট্রিক ফিল্ড, এর ওপরেও সেম ভাবে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে। ম্যাগনেটিক ফিল্ড, ওকে, ম্যাগনেটিক ফিল্ড এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো অ্যাপ্লাই করার পরে এখানে দেখা গেছে যে এখানে যে ডিফ্লেকশন হচ্ছে, ডিফ্লেকশন থেকে প্রমাণিত হয়েছে কি? ডিফ্লেকশন হয়েছে নেগেটিভলি চার্জ, নেগেটিভলি চার্জের দিকে। ঠিক আছে, মানে যেখানে তোমার নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড আছে সেই দিকে হয়েছে। সেখান থেকে প্রমাণিত হয়েছে কি? যে অ্যানোড রে, অ্যানোড রে পজিটিভলি চার্জ, পজিটিভলি চার্জড পার্টিকেল। এবার দেখো এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এখানে যে ডিফ্লেকশনটা হয়েছে বেশি পরিমাণে হয়েছে। ডিফ্লেকশনটা কি? এখানে বেশি পরিমাণে হয়েছে, লার্জ। এই কারণে এখান থেকে বোঝা গেছে যে প্রোটনের ভর, ঠিক আছে, বা আমরা বলতে পারি অ্যানোড রের যে ভরটা, মাস অফ অ্যানোড রে গ্রেটার দ্যান মাস অফ, মাস অফ অ্যানোড রে গ্রেটার দ্যান মাস অফ ইলেকট্রন। ঠিক আছে, মাস অফ অ্যানোড রে বললে এটা ভুল হবে, আমি এই জায়গাটা কাটছি। মানে যেই কণাগুলো দিয়ে অ্যানোড রেটা তৈরি, যেই কণা দিয়ে অ্যানোড রেটা তৈরি, এই যে কণাগুলো, ঠিক আছে, আমি এখানে অ্যানোড রে ব্র্যাকেটে পার্টিকেল লিখছি। পার্টিকেল, মাস অফ অ্যানোড রে পার্টিকেল গ্রেটার দেন মাস অফ ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন। তো এই দেখো আমরা মোটামুটি এই জায়গাগুলো এখান থেকে পেয়েছি যে কি আছে ওখানে একটা পজিটিভলি চার্জ পার্টিকেল আমরা পাচ্ছি, যেটা কি? যেটাকে আমরা প্রোটন বলছি। এবার যখন গ্যাস মলিকুল চেঞ্জ হচ্ছে, গ্যাস মলিকুল যখন চেঞ্জ হচ্ছে তখন সেক্ষেত্রে কি E/m-টা আমরা আলাদা আলাদা পাচ্ছি। ঠিক আছে, E/m রেশিওটা আমরা আলাদা আলাদা পাচ্ছি। তার কারণ কি? সেখানে সেখানে কি হবে? সেখানে আমরা প্রোটনের সংখ্যাটা ডিফারেন্ট পাচ্ছি সেই কারণে। ঠিক আছে, দেখো তাহলে আর একটা কণা প্রমাণিত হলো যে তাহলে প্রোটন, প্রোটন নামকরণটা যদিও পরে করা হয়েছে, প্রোটন নামকরণটা পরে করা হয়েছিল। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? প্রোটন। আচ্ছা, দেখো এরপর আমরা নিউটনের আবিষ্কারটাও পড়ব, কিন্তু তার আগে রাদারফোর্ড নিউক্লিয়ার মডেলটা দেখব। তার কারণ নিউটনের আবিষ্কার আরো পরে হয়েছে। রাদারফোর্ডের যে তোমার মডেলটা দিয়েছিলেন তার পরীক্ষার মাধ্যমে, এটা হচ্ছে তোমার মোটামুটি ওই 1911 সালের দিকে। নিউটন তারও পরে আবিষ্কার হয়েছে। ঠিক আছে, নিউটন তার পরে আবিষ্কার হয়েছে, সেজন্য সেটা পরে পড়বো। দেখো, আচ্ছা তোমরা কেউ কিছু বলো একবারে। এইভাবে অনলাইন ক্লাস হচ্ছে, কেউ যদি কিছু না বলো কিরকম লাগবে, তাই না?
স্বস্তিক পান্ডা, সুপ্রিয়া মন্ডল, একেএম মামুল রশিদ। বলো। বোঝা গেছে এতক্ষণ অব্দি যা বলা হয়েছে এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদমই ইগনোর করবে না। কারণ এই যে তোমার অ্যাটমের যে আবিষ্কার, অ্যাটমের যে ফান্ডামেন্টাল কণাগুলোর যে আবিষ্কার, এটা কিন্তু অবশ্যই জানতে হবে। বলো, কারোর কিছু কোথাও জিজ্ঞাসা, কিছু বক্তব্য কিছু থাকলে। ওকে, আচ্ছা চলো তাহলে রাদারফোর্ড অ্যাটমিক মডেল অফ অ্যাটম। দেখো এখানে একটা জিনিস বলে দিই ভালো করে, যে রাদারফোর্ড, যে অনেকের একটা ধারণা আছে, আমি জানি না অনেক বইতেও আছে, ঠিক আছে, শুধু অনেকের ধারণা বলবো না, অনেক বইতেও আছে যে প্রোটনকে আবিষ্কার করে, প্রোটন প্রোটনকে আবিষ্কার করে না রাদারফোর্ড। এটা কিন্তু একেবারে ভুল, এইটা কখনো সঠিক অ্যান্সার নয়। রাদারফোর্ড কি আবিষ্কার করেন? রাদারফোর্ড অ্যাকচুয়ালি নিউক্লিয়াস আবিষ্কার করেন। রাদারফোর্ড অ্যাকচুয়ালি নিউক্লিয়াস আবিষ্কার করেন। যখন যদি তোমরা কোনো ধরো পরীক্ষাতে পাও, মানে এক্সামে কোশ্চেন, সেখানে যদি অপশনে গোল্ডস্টাইন না থাকে, সেক্ষেত্রে তো তোমরা রাদারফোর্ড করতে বাধ্য, রাদারফোর্ড করবে, কিন্তু এটা হচ্ছে মানে ঠিক নয়, ঠিক আছে, অ্যান্সারটা ঠিক নয়। আচ্ছা, তো চলো, রাদারফোর্ড এক্সপেরিমেন্ট 1911 সালে হয়েছে। এর আগে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে গেছে, যেমন ধরো রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটির আবিষ্কার হয়ে গেছে। রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটি কিভাবে আবিষ্কার হলো? যখন রেডিও অ্যাক্টিভ রে আবিষ্কার করেছিলেন, কে করেছিলেন? বেকারেলস, বেকারেলস করেছিলেন, ঠিক আছে। এবার তারপর তিনি এই যে ঘটনাটার পরে, মানে এই রেডিও অ্যাক্টিভ রে আবিষ্কার করেছিলেন, তারপরে রাদারফোর্ড কি করেছেন? এই যে রশ্মিগুলোর প্রকৃতি নির্ণয়ের জন্য তিনি আবার পরীক্ষা করেন, দিয়ে তিনি তিনটে রশ্মি যে এক্সিস্ট করে, আলফা বিটা গামা, এই রশ্মিগুলোর তিনি চিহ্নিত করেন, ঠিক আছে। এই রশ্মিগুলো তিনি আবিষ্কার করেন যে আলফা বিটা গামা নামে তিনটে রেডিও অ্যাক্টিভ রে আছে, ঠিক আছে, যেটা চিহ্নিত করেন। তো এগুলো আমরা রেডিও অ্যাক্টিভিটিতে পড়বো, যেহেতু এখানে কিছুটা রিলেটেড, ওই জন্য বললাম। এরপর রেডিও অ্যাক্টিভিটি, যেটা আমি এখানে সালটা উল্লেখ করে দিই, 1899 সালে। তারপরে রাদারফোর্ড পরীক্ষা করেন কি, এই যে পরীক্ষাটা, এইটার নাম বাংলাতে কি বলা হয়? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ওকে, দেখো প্রথমেই আমি চলে যাচ্ছি ছবিতে। ছবিটা খুব ভালো করে দেখো, এখানে কি আছে? এখানে একটা লেড ব্লক ইউজ করা হয়েছে, ঠিক আছে, এখানে দেখো একটা লেড ব্লক ইউজ করা হয়েছে। তো এই যে লেড ব্লক যেটা, এর মধ্যে কি আছে? একটা রেডিও অ্যাক্টিভ স্যাম্পল দেওয়া আছে, রেডিও অ্যাক্টিভ স্যাম্পল। এই রেডিও অ্যাক্টিভ স্যাম্পল বলতে কি, যেটা রেডিও অ্যাক্টিভ রে, মানে যেটা ডিকে হবে, তেজস্ক্রিয় ক্ষয় বলছে যেটাকে, তেজস্ক্রিয় ক্ষয়, ঠিক আছে, যেখানে ডিকে হবে। তো এখানে কি নেওয়া হয়েছে? দেখো এখানে তেজস্ক্রিয় যে এলিমেন্টটা নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে বিসমাথ, বিসমাথ 214, এটা হচ্ছে মাস, আর প্রোটন সংখ্যা হচ্ছে 83, ঠিক আছে। জেনারেলি আমরা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কাদেরকে বলি? যাদের নিউট্রন বাই প্রোটন রেশিও গ্রেটার দ্যান 1.5 হয়। ওকে, এগুলো তেজস্ক্রিয়তাতে পড়াবো আবার। তো এখানে কি করা হয়েছে দেখো, এখানে কি করেছে, একটা তেজস্ক্রিয় আইসোটোপের উৎস এখানে নেওয়া হয়েছে। এবার এই যে রশ্মি, এখান থেকে কি হচ্ছে, হাই স্পিডে, আমি কি বললাম প্রথমেই, যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বলে এটাকে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো এখানে আলফা কণা কি হচ্ছে, এখান থেকে নির্গত হচ্ছে, এই সোর্স থেকে, রেডিও অ্যাক্টিভ স্যাম্পল থেকে আলফা কণা নির্গত হচ্ছে। এবার এই যে এটা
কি হচ্ছে, এই সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে নির্গত হয়ে এর পাতে কি রাখা আছে, একটা গোল্ড ফয়েল, মানে একটা পাতলা সোনার পাত। ঠিক আছে, একটা পাতলা সোনার পাত রাখা হয়েছে, যেটার বেদ হচ্ছে মোটামুটি 0. এই যে গোল্ড ফয়েল, সোনার পাত, এখানে লিখছি সোনার পাত, এটার বেদ হচ্ছে 0.0004 মিলিমিটার মতো। ওকে, এবার এই পাতের পেছনে দেখো কি আছে, একটা পর্দার মতো রাখা হয়েছে। ঠিক আছে, একটা পর্দার মতো রাখা হয়েছে, যেখানে কি আছে, জিঙ্ক সালফাইড প্রলিপ্ত। দেখো জিঙ্ক সালফাইড কি করা আছে, প্রলিপ্ত মানে কোটিং করা আছে। জিঙ্ক সালফাইডের কি করা আছে, একটা কোটিং দেওয়া আছে। এই পাতের পেছনে যে পর্দাটা রাখা আছে তাতে জিঙ্ক সালফাইডের একটা কোটিং রাখা আছে। এই পর্দার উপর কি হচ্ছে, আলফা রশ্মি পড়লে একটা প্রতিপ্রভার সৃষ্টি হচ্ছে। প্রতিপ্রভা, আবার প্রতিপ্রভার কথাটা এসছে মানে কি, এখানে একটা উজ্জ্বল বিন্দু। ঠিক আছে, এখানে প্রতিপ্রভা বলতে পারি, আরো কিছু টার্ম এখানে আমরা ইউজ করতে পারি। সেটা কি, এই যে দেখো আলফা পার্টিকেল যেখানে যেখানে হিট করছে, যে জায়গাগুলো দেখছো, এখানে কি তৈরি হচ্ছে, প্রতিপ্রভা, বা আমরা এটাকে অন্যভাবে অন্য ভাষায় বলতে পারি উজ্জ্বল বিন্দু বা স্ফুলিঙ্গ। ঠিক আছে, স্ফুলিঙ্গ, যেটাকে ইংলিশে বলছে সিন্টিলেশন। সিন্টিলেশন, ওকে, সিন্টিলেশন। দেখো এবারে কি হচ্ছে, এখান থেকে আমরা কি জানতে পারছি, এই যে পর্দার উপর আলফা রশ্মি পড়ে যে এরকম একটা ঘটনা ঘটছে, এখান থেকে আমরা আলফা কণার গতিপথ লক্ষ্য করতে পারবো। দেখো এবার এখানে পর্যবেক্ষণ কি, এই পর্যবেক্ষণটা করার জন্য এই ছবিটাতে আসতে হবে। দেখো এখানে যে ছবিটা আছে, এখানে আসতে হবে কি, এই যে তোমার যাচ্ছে রে গুলো, দেখা যাচ্ছে যে কিছু আলফা কণা, প্রায় অনেক আলফা কণাই আছে যেগুলো সোজা ভেদ করে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আলফা কণা কি করছে, সোজা ভেদ করে বেরিয়ে যাচ্ছে স্ট্রেট লাইনে করে। এরা কি করছে, বিচ্যুত হচ্ছে না, মানে ডিফ্লেকশন হচ্ছে না। সেইগুলোই কি করছে, যেগুলো সোজা স্ট্রেট লাইনে বেরিয়ে যাচ্ছে, তারাই কি করছে, একটা পর্দায় প্রতিপ্রভার সৃষ্টি করছে। ওকে, এবার আর কি পর্যবেক্ষণ, আমি প্রথমে পর্যবেক্ষণগুলো বলছি। ওকে, প্রথমে আমি পর্যবেক্ষণগুলো বলছি। তারপরের পর্যবেক্ষণ কি, কিছু আলফা কণা কি হচ্ছে, সামান্য রাইট সাইডে বা লেফট সাইডে কি হচ্ছে, ডিফ্লেক্টেড হচ্ছে। ঠিক আছে, অল্প কোণে বিক্ষিপ্ত হচ্ছে। আবার কি, এটা একটা পর্যবেক্ষণ। নেক্সট পর্যবেক্ষণ কি, কিছু কিছু কণা কি আছে 90 ডিগ্রি বা তার বেশি কোণে, কিছু কিছু আলফা কণা 90 ডিগ্রি বা তার বেশি কোণে ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। এই যে দেখো এইগুলো 90 ডিগ্রি বা তার বেশি কোণে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে কিছু কিছু কণা এইভাবে ডিফ্লেক্টেড হচ্ছে, মানে এর পরিমাণটা হচ্ছে খুব কম। যে ডিফ্লেকশনটা হচ্ছে তার পরিমাণটা খুব কম, মানে অতি অল্প সংখ্যক কণাই ডিফ্লেক্টেড হচ্ছে। ঠিক আছে, এটা একটা পর্যবেক্ষণ। এমনকি আবার এই যে আলফা কণাটা দেখো এইখানে, যেখানে আমি টিক দিলাম, এই কণাটা আবার দেখো যেই পথে যাচ্ছে সেই পথেই ফিরে যাচ্ছে, রিটার্ন করে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি এই যে এই কণাটা কি হয়েছে, 180 ডিগ্রি ডিফ্লেকশন হয়েছে। এগুলো হচ্ছে 90 ডিগ্রি বা তার বেশি, আর এটা হচ্ছে 180 ডিগ্রি ডিফ্লেকশন হচ্ছে। কোনো টার্ম কোনো কিছু আমি যা বলছি বুঝতে অসুবিধা হলে কিন্তু অবশ্যই বলবে, বারবার বলছি, কারণ তোমরা এমন চুপ দিয়ে বসে আছো, আমার পক্ষে বোঝা সম্ভব নয় কে বুঝতে পারছো না বুঝতে পারছো না। ওকে, দেখো, আচ্ছা কি বলছিলাম এখানে, হ্যাঁ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে আমাদের পর্যবেক্ষণ। তাহলে সিদ্ধান্ত কি, এখান থেকে সিদ্ধান্ত কি নেব, দেখো যে এখানে দেখছি আমরা অধিকাংশ আলফা কণা কি করছে, সোজা বেরিয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি কি, যে
এখান থেকে দেখো আমরা একটা ডিসিশন নিতে পারি যে ম্যাক্সিমাম স্থান, তাই তো, ম্যাক্সিমাম স্থান হচ্ছে ফাঁকা। ঠিক আছে, এখান থেকে আমরা একটাই সিদ্ধান্ত নিতে পারি যে আলফা পরমাণু কি করছে, পরমাণুগুলোকে কি করছে, ভেদ করে সোজা বেরিয়ে যাচ্ছে। সেই কারণে কি বেশিরভাগ স্থান ফাঁকা, বেশিরভাগ স্থান ফাঁকা। ওকে, আবার এই যে 180 ডিগ্রিতে এখানে যে আলফা কণাটা, এটা কি, এটা তো পজিটিভলি চার্জ, তাই তো, এটা জানাই ছিল রাদারফোর্ডের, এটা পজিটিভ চার্জ। তো এ কি করছে, 180 ডিগ্রিতে যখন ফিরে যাচ্ছে, কোনো কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে নিশ্চয়ই যাচ্ছে। তাহলে এই যে যেখান থেকে আঘাত পেয়ে ফিরে যাচ্ছে, মানে মধ্যিখানের যে অংশটা, সেটাও কি, সেটা হচ্ছে পজিটিভলি চার্জ হবে, পজিটিভলি চার্জ হবে এবং কোনো ভারী বস্তু হবে, ভারী বস্তু। ওকে, দেখো এগুলো হচ্ছে কি, আমি সিদ্ধান্তের কথা বলছি। আর কি, আলফা কণা গুলো কি সামান্য কোণে যেখানে বিচ্যুত হচ্ছে, সেখানে কি আছে, কোনো ভারী ও ধনাত্মক আধানযুক্ত পারমাণবিক কিছু অংশ আছে। ওকে, তো দেখো এখান থেকে কি বলা হচ্ছে, রাদারফোর্ড বলছেন যে পরমাণুর কেন্দ্রে, মানে একটা যে পরমাণুর মাস, সেটা কোথায় কেন্দ্রীভূত আছে, সেন্টারে, সেন্টারে। ঠিক আছে, পরমাণুর যে ভর, পরমাণুর যে মাস বা ধনাত্মক আধান, ঠিক আছে, দুটোই, মাস আর আধান, এই দুটোই কি আছে, মানে চার্জ, এই দুটোই কি আছে, সেন্টারে কেন্দ্রীভূত আছে, সেন্টারে কেন্দ্রীভূত আছে। ওকে, সেই কারণে কি হচ্ছে, মিডিল থেকে আলফা কণার স্রোত, আলফা কণাগুলো কি করছে, মিডিল থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো রিটার্ন যাচ্ছে। ওকে, সেই কারণে বলা হচ্ছে যে কেন্দ্রীভূত আছে। ওকে, এটার নাম দেন রাদারফোর্ড কি, নিউক্লিয়াস, এটার নাম দেন রাদারফোর্ড নিউক্লিয়াস। ঠিক আছে, এটারই নাম দিয়েছেন কি, নিউক্লিয়াস। তো এরপর কি, তাহলে তিনি এই যে পর্যবেক্ষণ করলেন, এখান থেকে তিনি মোটামুটি দেখেছেন যে ইলেকট্রন গুলোর কি করছে, তাহলে তার আগে যেহেতু ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে, সেই কারণে তিনি এখান থেকে বলছেন যে ইলেকট্রন গুলো কি করছে, নিউক্লিয়াসের বাইরে ফাঁকা স্থানে অবস্থান করে। ঠিক আছে, ফাঁকা স্থানে অবস্থান করে। এবং তাই নয়, এই যে আলফা কণাগুলো যাচ্ছে, এগুলো কি ইলেকট্রন অপেক্ষা বহুগুণ ভারী, সেই জন্য পরমাণুর ভেতর দিয়ে যখন যাচ্ছে, তখন কি হয়, আলফা কণার গতি প্রভাবিত হয় না। কেন হয় না, কারণ ইলেকট্রনের ভর কম। ঠিক আছে, ইলেকট্রনের ভর কম, সেই কারণে পরমাণুর ভেতর দিয়ে যাওয়ার সময় আলফা কণার গতির উপর কোনো প্রভাব পড়ে না। ঠিক আছে, এটাই হলো কি, এইটাই হলো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষা। ওকে, তাহলে দেখো এখান থেকে এই যে আমরা পড়লাম, এরপরে কি, এখান থেকে তাহলে নিশ্চয়ই রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল সেটা দেওয়া হয়েছে। ঠিক আছে, রাদারফোর্ডের কি আছে, অ্যাটমিক মডেল দেওয়া হয়েছে। চলো, রাদারফোর্ডের অ্যাটমিক মডেল বলার আগে আমি তাহলে এখানে ছোট্ট করে নিউটনের আবিষ্কারটা বলে দিই। তাহলে নিউটনের আবিষ্কার কিভাবে হলো, তার আগে তোমাদের একটু দেখি কমেন্ট দেখে নি, কেউ কিছু দিয়েছো নাকি। দেখ দেখ, বলো, রাদারফোর্ডের বিচ্ছুরণ পরীক্ষা বোঝা গেছে, বোঝা গেছে রাদারফোর্ডের বিচ্ছুরণ পরীক্ষা। আচ্ছা, কেউ কিছু বলবে না, চলো আমি এগিয়ে যাই। দেখো, এবার আসছে নিউট্রন। দেখো, নিউটনের আবিষ্কার আমি বলেছি স্যাডউইক করেছেন। ঠিক আছে,
এই যে নিউট্রন, এটা কখন আবিষ্কার হয়েছিল? 1932 সালে। 1932 সালে আবিষ্কার হয়েছিল। দেখো, 1920 সালে রাদারফোর্ড বলেছেন পরমাণুতে 1 ইউনিট ভর সম্পন্ন এবং চার্জবিহীন এক প্রকার কণিকা অস্তিত্ব থাকতে পারে। মানে তিনি কল্পনা করে বলেছিলেন। রাদারফোর্ড কখন বলেছিলেন? 1920 সালে। রাদারফোর্ড অলরেডি বলেছিলেন যে একটা নিস্তড়িত কোনো কণিকা থাকতে পারে, কল্পনা করেন। সেটাও তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই করেছিলেন। এবার 1932 সালে স্যাডউইক কি করেছিলেন? বেরিলিয়াম দেখো, বি, যেটা বি দিয়ে হচ্ছে চিহ্ন, বেরিলিয়াম ধাতুর একটা পাতকে কি করেন? পাতকে তিনি পোলোনিয়াম বলে একটা ধাতু আছে, ম্যাটার, পোলোনিয়াম, এটা হচ্ছে কি একটা তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে, এই যে পোলোনিয়াম থেকে কি হয়েছে? আলফা কণা। আলফা কণা নির্গত করে এই আলফা কণা দ্বারা তিনি আঘাত করেন বেরিলিয়ামকে। ঠিক আছে, মানে কিভাবে নিউট্রন কণার আবিষ্কার হয়েছে আমি এখানে সেটাই বলছি। ঠিক আছে, পোলোনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল, তো এর থেকে আলফা কণা তেজস্ক্রিয় রশ্মি হিসেবে নির্গত হয়েছে, সেটা দ্বারা বেরিলিয়ামকে আঘাত করেন। এবার বেরিলিয়ামকে আঘাত করার ফলে তিনি দেখেন যে আধানহীন বেরিলিয়াম থেকে কি হয়েছে? একটা আধানহীন, মানে নিস্তড়িত বলতে পারি, নিউট্রাল, আধানহীন একটা কি করেছে? ক্ষুদ্র কণার সৃষ্টি হয়েছে। ক্ষুদ্র কণার সৃষ্টি হয়েছে। এবার এই যে কণাটা, এর কি? এর ভর একটা প্রোটন বা হাইড্রোজেন পরমাণুর ভরের সমান। হাইড্রোজেন পরমাণুর ভরের সমান। ওকে, এই হচ্ছে ব্যাপার। এই যে কণাগুলো, এরূপ কণার যে স্রোতগুলো, ঠিক আছে, এরা কি তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হয় না। দেখো, এখানে আমি লিখে দিচ্ছি, পরিষ্কার করে বুঝতে পারবে। এই যে আধানহীন ক্ষুদ্র কণার সৃষ্টি হচ্ছে, এরা কি হয়? এদের এই যে কণাগুলোর, এগুলো বিক্ষেপ হয় না। ঠিক আছে, not deflected by electric field or magnetic field। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই যে নিষ্ঠুরের যে কণা, এগুলোর নাম দেওয়া হলো কি? নিউট্রন। ওকে, এই যে কণা, এটার নাম দেওয়া হলো নিউট্রন। তাহলে এখানে দেখো রিয়াকশনটা কি ঘটেছিল? অ্যাকচুয়ালি বেরিলিয়াম, এটা কি করছে? আলফা কণা, এটা হচ্ছে বেরিলিয়াম পরমাণু, এর তোমার কি বলে, অ্যাটমিক নাম্বার হচ্ছে 4 আর মাস হচ্ছে 9। একে কে আঘাত করছে? আলফা কণা। পোলোনিয়াম থেকে যেটা নির্গত হচ্ছে, আলফা কণা অ্যাকচুয়ালি কি? হিলিয়াম। ঠিক আছে, এর মাস 4 আর তোমার পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 2। এটা হচ্ছে আলফা কণা আর এটা হচ্ছে বেরিলিয়াম। তো একে যখন আঘাত করা হচ্ছে তখন কি তৈরি হয়েছে? নিস্তড়িত নিউট্রন। এবার দেখো, যখন নিউক্লিয়াস থেকে কোনো কণা বেরোবে তখন কণাটা কি হয়? ওই যে পেরেন্ট অ্যাটম, মানে বেরিলিয়ামটা কি? এখানে পেরেন্ট অ্যাটম, এখান থেকে যেটা তৈরি হয় সেটাকে বলে ডটার অ্যাটম। ওকে, এবার কেন সন অ্যাটম বলে না সেটা কিন্তু আমি জানি না, তার কোনো উত্তর নেই আমার কাছে, কিন্তু এটাকে বলে ডটার অ্যাটম। ঠিক আছে, ডটার অ্যাটম যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এখানে হচ্ছে 12। ওকে, 12, মাস হচ্ছে 12 আর পরমাণুর সংখ্যা হচ্ছে, প্রোটনের সংখ্যা হচ্ছে 6। তো এখানে যে নিস্তড়িত কণাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে n। ঠিক আছে, যেটাকে এই চিহ্ন দ্বারা ডিনোট করা হয়, এটা হচ্ছে নিউট্রনের চিহ্ন, যার মাস হচ্ছে 1 ইউনিট। এই যে 1টা লেখা আছে দেখছো, এটা হচ্ছে মাস। তো এটা হলো কি? এটা হলো আমাদের নিউট্রন। ঠিক আছে, এটা হলো নিউট্রন। চলো, আশা করি নিউটনের আবিষ্কার বুঝতে পেরেছো। একটু কমেন্ট দেখে নি, কারোর কিছু আছে? কারোর কোনো কমেন্ট? এত বোর লাগছে ক্লাস? সুপর্ণ, সুপ্রিয়া,
স্বস্তিক একে এম, বলো। এত বোর লাগছে ক্লাস? তোমরাও তো মাঝে মধ্যে দেখছি বেরিয়ে যাচ্ছ না, কন্টিনিউ আছো। দেখো, এই যে ফান্ডামেন্টাল কণাগুলোর যে আবিষ্কার, এই জায়গাটা কি ক্লিয়ার সবার? কোথাও থেকে কোনো কোশ্চেন থাকলে বলবে। আচ্ছা, দেখো এখানে আমি এই যে পরীক্ষাগুলো বললাম, মুখস্থ কি করবে স্বস্তিক? আমি মুখস্থ করতে একবারও বলিনি। ডিসকভারি ইয়ার্স গুলো কি ফুললি মুখস্থ রাখতে হবে? দেখো এইরকম ব্যাপারটা নয়। আর ডিসকভারি গুলো মুখস্থ রাখতে হবে, ডিসকভারি মুখস্থ রাখবে না, এটাই তো মুখস্থ করার তো এখানে কোনো ব্যাপারই নেই। তুমি বুঝে বুঝে করবে। যেরকম আমি গল্পের মতো বললাম তোমাদেরকে, একটা ধরো স্টোরি টেলিং আমি যেভাবে করলাম আবিষ্কারটা, সেইভাবে মাথায় রাখবে। কোন রকম মুখস্থর এখানে কোনো ব্যাপার নেই। আর ইয়ারের কথা যদি বলো, এসএলএসটি পরীক্ষার জন্য ইয়ার লাগবে না, কিন্তু ইয়ার তোমার নিজেরই মনে থাকবে তুমি যদি গল্পের মতো পড়ো। কার পরে কি আবিষ্কার হয়েছে, কখন আবিষ্কার হয়েছে, কিভাবে হয়েছে। ঠিক আছে, এই যে পয়েন্টগুলো তুমি যদি মাথায় রাখো, যে কার পরে কি আবিষ্কার হয়েছে, তখন তোমার আপনা ইয়ার গুলো মনে থেকে যাবে। কারণ তুমি যখন পরপর স্টেপ বাই স্টেপ কার পরে কোনটা আবিষ্কার হয়েছে পড়বে, কোন থিওরিটা দিয়েছে, তখন তোমার ইয়ার গুলো আপনার মনে থাকবে। এবার এসএলএসটির জন্য ইয়ার মনে রাখার দরকার নেই। কেউ যদি কম্পিটিটিভ এক্সাম দাও, যেমন রেলওয়ের এক্সাম গুলো কি পিএসসির কোনো এক্সাম, সেখানে ইয়ার কখনো আসলেও আসতে পারে। ঠিক আছে, চলো দেখো এবার আমি রাদারফোর্ডের যে মডেলটা, সেটা একটুখানি ডিসকাস করে দিই। দেখো, রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা আমরা দেখলাম, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, সেখান থেকে রাদারফোর্ডের পরমাণুর মডেল বলা হয়েছে। তো কি কি বলেছেন, যে পরমাণুর কেন্দ্রস্থলে, আমি জাস্ট একটু স্পিডে বলে দিচ্ছি, পরমাণুর কেন্দ্রস্থলে নিউক্লিয়াস আছে। ঠিক আছে, পরমাণুর কেন্দ্রস্থলে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের আকার যেটা বলা হচ্ছে, পুরো পরমাণুর তুলনায় খুবই নগণ্য। ঠিক আছে, এবার বর্তমানে জানা গেছে, তখন জানা যায়নি, বর্তমানে জানা গেছে কি, অ্যাটমিক রেডিয়াস মানে পরমাণুর ব্যাস, অ্যাটমিক রেডিয়াস কত, 10⁻⁻8 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। এবারে নিউক্লিয়াসের রেডিয়াস কত, নিউক্লিয়াস, আচ্ছা এটা আমি বললাম পরমাণুর, এটা সরি, এটা রেডিয়াস নয়, এটা হচ্ছে ডায়ামিটার, ব্যাস। ঠিক আছে, নিউক্লিয়াসের ডায়ামিটার হচ্ছে 10⁻13 সেন্টিমিটার। ওকে, দেখো এবার এখানে দেখা গেছে যে পরমাণুর প্রায় সমগ্র ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে এবং পরমাণুর সমস্ত ধনাত্মক আধান নিউক্লিয়াসে অবস্থান করে। ঠিক আছে, নিউক্লিয়াস হচ্ছে, নিউক্লিয়াসটা কি, পজিটিভলি চার্জ। ওকে, আর পরমাণুর কেন্দ্র ছাড়াও বাইরের একটা অংশ আছে, ঠিক আছে, যেখানে ইলেকট্রন থাকে, যার জন্য এটা তড়িৎ নিরপেক্ষ হয়। দেখো, এরপর নেক্সট হচ্ছে যে পয়েন্টগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউক্লিয়াসের সম্বন্ধে তো আমি পরপর বললাম, নিউক্লিয়াসের বাইরে কি আছে, ইলেকট্রন মহল, এটাও বললাম। এবার পরের যে পয়েন্টটা, সেটা ভালো করে শোনো। দেখো কি বলছে, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন ঘুরছে, ঠিক আছে, মানে ইলেকট্রন রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, এখানে কি বল কাজ করবে, এখানে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটাকে আমরা বলছি অপকেন্দ্রিক বল, অপকেন্দ্রিক বল।
ঠিক আছে। এবার এই যে অপকেন্দ্রিক বলটা কার সমান বলছে, সেন্ট্রিফিউগাল ফোর্স একটা কাজ করে তবেই ঘুরতে পারে, এটা কার সমান এটা আমি পরে বলছি, তার আগে জিনিসটা বুঝিয়ে দিই। দেখো এইটা ধরো নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, এর বাইরে একটা বলছে কক্ষে কি করছে ইলেকট্রন, মানে এখানে তো তখনও কিন্তু আমি কক্ষ কথাটা ঠিকই উচ্চারণ করলাম, কিন্তু কক্ষর ধারণা তখন আসেনি, যেটা বোর দিয়েছিলেন কক্ষের ধারণা। এখানে কি বলবো, এখানে বলবো ইলেকট্রন মহল, ইলেকট্রন মহল রিভলভ করছে। এবার দেখো ধরো আমরা যেটা জানি, যেমন সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে কিসের জন্য, মহাকর্ষ বলের জন্য, ঠিক আছে। তো সেই মহাকর্ষ বলের প্রভাবে কি হয়, মানে ইলেকট্রনের ক্ষেত্রেও সেটাই, ঠিক আছে। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, যদিও সার্কুলার পাথ নয়, সূর্যের চারিদিকে ইলেকট্রিক্যাল পাথে ঘোরে পৃথিবী, তবু আমি সার্কুলারই ড্র করেছি। এই যে পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে, এখানে কি হয়, এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। এটার জন্য কি তৈরি হয়, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এখানে কি ফর্ম করে, এখানে একটা ফোর্স এখানে ফর্ম করে, সেই যে ফোর্সটা তার নাম হচ্ছে অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল, ঠিক আছে, যেটাকে আমরা বলি সেন্ট্রিপেটাল ফোর্স ইংলিশে, সেন্ট্রিপেটাল ফোর্স, মানে এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই তৈরি হয়। এবার নিউটনের থার্ড ল অনুযায়ী এর অপোজিটে একটা বল ক্রিয়া করে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, সেটাকে আমরা বলছি সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দুটো ফোর্সের লব্ধি ক্রিয়ায় কি হচ্ছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ওকে। নইলে যে কোনো বস্তু যখন কোনো কিছুকে কেন্দ্র করে ঘোরে, তখন তার যে অ্যাকচুয়ালি গতির অভিমুখ থাকে সেটা থাকে ট্যানজেন্ট বরাবর, সার্কুলার যে পাথ তার ট্যানজেন্ট বরাবর মানে স্পর্শক বরাবর থাকে, তাই তো, এগুলো তোমরা জানো নিশ্চয়ই, এগুলো জানো স্পর্শক বরাবর থাকা উচিত। কিন্তু এই যে দুটো অপোজিট ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স, এই দুটো ফোর্স কি করছে, সার্কুলার পাথে ঘোরাচ্ছে, ওকে। এই সেম জিনিসটা এখানে কি হচ্ছে, ইলেকট্রন রিভলভ করছে, এখানে কি হচ্ছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন ঘুরছে, এখানে একটা অপকেন্দ্র বল তৈরি হবে। এই যে অপকেন্দ্র বলটা কার সমান, তাহলে এখানে যে আমি বলছি একটা অপকেন্দ্র বল তৈরি হচ্ছে বা সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা কার সমান, এটা কার সমান, এই যে দেখো এই পজিটিভলি চার্জ নিউক্লিয়াস আর নেগেটিভলি চার্জ ইলেকট্রন, এর মাঝে কি হচ্ছে, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি হচ্ছে। এই ফোর্সের সমান বলছে কি, এই অপকেন্দ্র বল, মানে এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটাকে আমি এক্স বলছি আর এটাকে ওয়াই বলছি, এই এক্স ইকুয়াল টু ওয়াই, এই কারণে কি হয়, সমান হয় বলে ইলেকট্রন নিউক্লিয়াসে গিয়ে পড়ে না, ইলেকট্রন নিউক্লিয়াসে গিয়ে পড়ে না, ওকে। এটা হলো রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, ঠিক আছে। এখানে কি, এখানে রাদারফোর্ড নিউক্লিয়াসের অ্যাকচুয়ালি আমরা বলতে পারি রাদারফোর্ড কি করেছে, এখানে নিউক্লিয়াসের সুস্থিতি, ঠিক আছে। রাদারফোর্ড তার অ্যাটমিক মডেলের মাধ্যমে নিউক্লিয়াস স্টেবিল বলেছেন, ঠিক আছে, নিউক্লিয়াসের সুস্থিতি ব্যাখ্যা করেছেন, মানে নিউক্লিয়াসটা যে স্টেবল সেটা তিনি বলেছেন। কে বলেছে, রাদারফোর্ড বলেছে যে নিউক্লিয়াসটা স্টেবল। এবারে দেখো, এবারে পরপর যে এতগুলো মডেল আছে, নিশ্চয়ই কি আছে, এর ড্রব্যাকও আছে, রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের কি থাকবে, ড্রব্যাকও থাকবে, তো সেটা আমরা নেক্সট ক্লাসে আবার পড়বো, আর একদিনে বেশি পড়লে হ্যাং হয়ে যাবে। আমরা দেখো যে অ্যাটমিক স্ট্রাকচারে আমরা এখানে কি কি পড়বো, আমি একটু বলে দিই, ফার্স্ট ক্লাস যেহেতু আজকে, মানে অ্যাটমিক স্ট্রাকচারের ফার্স্ট ক্লাস, কি কি পড়বো দেখো, আমরা কি 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 দেখলাম এতক্ষণ অবধি, ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলো পড়লাম,
ফান্ডামেন্টাল পার্টিকেলস কি কি এক্সিস্ট করে, ঠিক আছে। সেখান থেকে এরপর আমরা এবার কি কি পড়বো, একটা একটা করে অ্যাটমিক মডেল, যেমন রাদারফোর্ড অ্যাটমিক মডেল পড়লাম, অ্যাটমিক মডেল, এরপর আছে বোর অ্যাটমিক মডেল, তারপর আসবে তোমার সমারফিল্ড মডেল, তারপর আসবে স্ক্রোডিঞ্জার মডেল, পরপর পরপর আসতেই থাকবে। ওকে, নেক্সট আমরা দেখো কি পড়বো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গর সম্বন্ধে জানবো কিছু জিনিস। এরপর ম্যাক্স প্ল্যাঙ্ক থিওরি, ম্যাক্স প্ল্যাঙ্ক থিওরি, ঠিক আছে। এই থিওরির মাধ্যমে আমরা কি জানবো, যে আচ্ছা যখন জানবো তখনই জানবো, এখন আর বলছি না কারণ মনেও থাকবে না। তারপর আমরা পড়বো ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে। এবার কি এই যে এই জিনিসগুলো পরপর যে আমরা পড়বো, এটা হচ্ছে আলোক তড়িৎ বিক্রিয়া। এখানে যে আমরা এই যে পরপর এই যে এই জিনিসগুলো দেখো দেখছি, মাক্স প্ল্যাঙ্ক থিওরি, ফটো ইলেকট্রিক এফেক্ট পর্যন্ত আমরা যে পড়ছি, তারপর আবার এখানে দেখবো বোর অ্যাটমিক মডেল। এই যে বোর অ্যাটম মডেল, এই মডেল পর্যন্ত আমরা যেটা দেখবো, যে এইখানে অবধি আমরা দেখবো মোটামুটি যে ইলেকট্রনকে এখানে পার্টিকেল হিসেবে ব্যবহার করা হয়েছে, এই সব কিছুতে পার্টিকেল হিসেবে। এর পরের যখন স্টেপ আমরা আবার দেখব, বোর অ্যাটমিক মডেলের পর আমরা চলে যাব তোমার, আচ্ছা বোর অ্যাটমিক মডেলের পর এখানে আমরা আরেকটা জিনিস দেখব, যেটা হচ্ছে স্পেকট্রাম অফ হাইড্রোজেন, যে হাইড্রোজেন বর্ণালী তোমরা পড়ে এসছো 11-12 বা গ্রাজুয়েশনে পড়েছো, স্পেকট্রাম অফ হাইড্রোজেন। ওকে, এরপর আমরা চলে আসবো আস্তে আস্তে আর ইলেকট্রনের পার্টিকেল নেচার থেকে ওয়েভ নেচারের দিকে, মানে ইলেকট্রনের যে ডুয়াল নেচার আছে, ওয়েভ নেচারও যে আছে, সেইটা এবার স্টাডি করতে আমরা আরম্ভ করব। কোথায় থেকে, সেটা হচ্ছে ডুয়েল বিহেভিয়ার অফ ম্যাটার, ডুয়াল বিহেভিয়ার অফ ম্যাটার, ঠিক আছে। খুব ভালো করে গল্পের মতো পুরোটা পড়বো, আশা করি তোমরা বুঝতে পারবে পুরোটাই। যেখানে যেখানে তোমাদের ঘাটতি আছে তোমরা চেষ্টা করবে সেই জায়গাগুলোকে পূরণ করে নেওয়ার, কারণ এগুলো সবই নোন তোমাদের কাছে, তাই তো, কোনোটাই আননোন নয়, সবই নোন। এবার তোমরা অলরেডি জানো যে কোন জায়গাটায় কোথায় তোমাদের ঘাটতি আছে, কোন জায়গাটা মেকআপ করতে হবে, তো সেই জায়গাগুলো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তারপর নেক্সট আমরা পড়বো কোয়ান্টাম নাম্বারস গুলো, অ্যান্ড লাস্ট মানে থিওরির ক্ষেত্রে বলছি, লাস্ট হচ্ছে ফিলিং অফ অরবিটাল। দেখো তো কিছু টপিক থেকে গেল কিনা, ফিলিং অফ অরবিটালস ইন অ্যাটম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ওভারঅল কন্টেন্ট, একটা লং জার্নি অ্যাটমিক স্ট্রাকচারের, যেটা খুব ভালো করে পড়তে হবে। অনেক টপিক আছে যেগুলো একটা ক্লাসে বা দুটো ক্লাসে শেষ হবে, কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার তাড়াতাড়ি শেষ করব না, কারণ এখানে অনেক কিছু বোঝার আছে, প্লাস আমাদেরকে যেটা করতে হবে প্রচুর নিউমেরিক্যালস, এখান থেকে নিউমেরিক্যালস, ঠিক আছে। নিউমেরিক্যালসে আমরা কি পড়বো, রেডিয়াস ক্যালকুলেশন অ্যাটমের, তারপর তোমার এনার্জি ক্যালকুলেশন, মানে একটা সেল থেকে একটা সেলে ইলেকট্রন জাম্প করবে, এনার্জি অ্যাবজর্ব করবে, কি হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে আসবে, এনার্জি এমিট করবে। ওকে, তার উপর বেস করে আমরা এখানে অনেক নিউমেরিক্যালস করব, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের উপর নিউমেরিক্যালস করব, ঠিক আছে, অনেক কিছু আছে। আচ্ছা, হিলিয়ামকে কেন আলফা পার্টিকেল কনসিডার করব, আচ্ছা যেটা কেন করবে না, অ্যাকচুয়ালি হিলিয়ামের যা ক্যারেক্টারিস্টিক আলফা পার্টিকেলের সেটাই, মানে আলফা পার্টিকেল দেখো এখানে কি কেউ তো বলে যায়নি মানুষকে যে এটা হিলিয়াম এটা আলফা, এরকম তো বলে যায়নি, সবকিছু এক্সপেরিমেন্টের থ্রু হয়েছে। তো হিলিয়ামের মাস, হিলিয়ামের প্রোটন নাম্বারের সাথে আলফা পার্টিকেলের ম্যাচ করছে, তার মানে দুটো এলিমেন্ট সেম, সেখান থেকেই বলা হয়েছে,
ঠিক আছে, বলো। ক্লিয়ার? ক্লাসটা কি শেষ করতে পারি নাকি কেউ কিছু বলবে? তোমাদের যদি ক্লাস সম্বন্ধে কোনো প্রবলেম থাকে, মনে হয় যে কোনো জায়গাটা এইভাবে করাতে হবে, তাতে আমাদের সুবিধা হবে, সেই ব্যাপারেও তোমরা ফিডব্যাক দেবে, ঠিক আছে? পোলোনিয়াম বলছিলেন, ওটা নয় কেন? পোলোনিয়ামটা কি বলো তো? পোলোনিয়াম বলছিলাম ওটা নয় মানে কি বলছো, একটু ক্লিয়ারলি বলো, বুঝতে পারলাম না। পোলোনিয়াম থেকে আলফা কণা, শোনো, পোলোনিয়াম হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। সেখান থেকে কি হচ্ছে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, সেখান থেকে রেডিও অ্যাক্টিভ ডিকে হবে। এবার আলফা কণা হলো ওই একটা তেজস্ক্রিয় রশ্মি, মানে তেজস্ক্রিয় রশ্মি গুলো কি, সেটা অনেকটা তেজস্ক্রিয় কণার স্রোত। ঠিক আছে, রশ্মি মানে কিছু কণা দিয়ে তৈরি তেজস্ক্রিয় কণার স্রোত। ঠিক আছে, সেখান থেকে আলফা কণা নির্গত হচ্ছে। আমি কি করছি, পোলোনিয়াম থেকে যে আলফা কণা নির্গত হচ্ছে সেটা দিয়ে আঘাত করছি। রেডিও অ্যাক্টিভিটি যখন পড়াবো, আশা করি যে প্রবলেমটা তোমার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। পোলোনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় এলিমেন্ট। ঠিক আছে, পোলোনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় এলিমেন্ট। ওকে, এবার এখান থেকে আলফা রশ্মি নির্গত হচ্ছে, মানে আলফা রশ্মি হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। ওকে, বুঝতে পেরেছো? ওকে, চলো তাহলে ক্লাসটা তাহলে অফ করি। গুড নাইট, আবার নেক্সট ক্লাস আছে থার্সডে।